আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে আমরা সাবানের প্রস্তুতিমূলক বিক্রিয়া এবং সাবান কিভাবে কাপড় পরিষ্কার করে তার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমরা যদি তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়া দিই, সেই বিক্রিয়া থেকে আমরা সাবান পাই। এই তেল বা চর্বি হচ্ছে এস্টার জাতীয় পদার্থ। আমরা উদ্ভিদ থেকে যে এস্টারটা পাই সেটাকে বলা হয় তেল, এবং প্রাণী থেকে যে এস্টার পাই সেটাকে বলা হয় চর্বি। অর্থাৎ তেল বা চর্বি এই এস্টারের সাথে আমরা ক্ষারে যদি বিক্রিয়া দিই, সেখান থেকে আমরা সাবান পাবো, এবং উপজাত হিসেবে আমাদের এই বিক্রিয়ায় ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারিন তৈরি হয়। আমরা এখন এই সাবান তৈরির বিক্রিয়াটা একটু দেখবো। আমাদের এখানে এটাকে বলা হচ্ছে গ্লিসারাইল স্টিয়ারেট, যেখানে 3টা C+C17H35 গ্রুপ আছে। এর সঙ্গে যদি আমরা 3 অণু ক্ষারের বিক্রিয়া দিই, তাহলে আমাদের এখান থেকে 3টা C+C17H35 এবং এখানকার 3টা সোডিয়াম মিলে আমাদের তৈরি করবে 3C17H35COO। এটাকে বলা হচ্ছে সাবান, এবং এই সাবানটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। একই সাথে আমাদের এখানে যে 3টা OH গ্রুপ যুক্ত আছে, এই 3টা OH গ্রুপ আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে একটা যুক্ত হবে, তাহলে আমাদের যেটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যার বাণিজ্যিক নাম হচ্ছে গ্লিসারিন, যেটা আমাদের এই বিক্রিয়ায় উপজাত হিসাবে তৈরি হয়। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে সাবান তৈরি করলাম। তো সাবান আবার দুই প্রকার, সম্পৃক্ত সাবান এবং অসম্পৃক্ত সাবান। আমাদের প্রত্যেকটা সাবানের সঙ্গে আমাদের একটা গ্রুপ যুক্ত আছে। যদি আমাদের এটা, এই যে কার্বন হাইড্রোজেন যুক্ত গ্রুপটা যদি আমাদের একটা অ্যালকাইল গ্রুপ হয়, আমরা জানি অ্যালকেন থেকে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেওয়া হয়, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে আমাদের যেই মূলকটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। এখানে যদি আমি এর মান 17 বসাই, তাহলে 17 দোকানে 34 আর 230 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 35। তার মানে একটা হাইড্রোজেন কম আছে, যেটা কিনা আমাদের একটা অ্যালকাইল গ্রুপ। আর অ্যালকাইল গ্রুপের কোথাও কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, যার কারণে এই সোডিয়াম স্টিয়ারেট এই সাবানটাকে আমরা বলতেছি সম্পৃক্ত সাবান। আমরা আরো কয়েকটা সাবান এখানে দেখবো। আমাদের স্টিয়ারিক অ্যাসিড থেকে আমাদের সাবান তৈরি করা হয়েছে। আমাদের স্টিয়ারিক অ্যাসিডে আমাদের যেটা আছে সেটা একটা অ্যালকাইল গ্রুপ, যার কারণে এটা একটা সম্পৃক্ত সাবান। আমাদের পামিটিক অ্যাসিড থেকে আমাদের একটা সাবান তৈরি করা হয়েছে। পামিটিক অ্যাসিডেও রয়েছে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ, যার কারণে এটা একটা সম্পৃক্ত সাবান। লাস্টে যেটা দেওয়া হয়েছে ওলিক অ্যাসিড, এই ওলিক অ্যাসিডে এটা কিন্তু আমাদের অ্যালকাইল গ্রুপ না। যেহেতু এখানে কার্বন 17, হাইড্রোজেন যদি 35টা হতো, তাহলে আমাদের এটা একটা অ্যালকাইল গ্রুপ হয়েছে। যেহেতু এখানে হাইড্রোজেন 2টা কম, তার মানে এর ভিতরে কোথাও না কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে, যার কারণে এখান থেকে তৈরিকৃত সাবানটাকে আমরা বলবো অসম্পৃক্ত সাবান। এখন আমরা সাবান কিভাবে কাপড়ের ময়লা পরিষ্কার করে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আমাদের এখানে সোডিয়াম স্টিয়ারের যে সাবানটা আমরা তৈরি করছি, আমাদের সোডিয়াম স্টিয়ারের দিকে একটু ভালো করে খেয়াল করলে আবার দেখবো আমাদের সোডিয়াম স্টিয়ারেট এই সাবানের 2টা অংশ। একটা আমাদের অপোলার বা নন পোলার অংশ, যেখানে পজিটিভ নেগেটিভ চার্জ নাই, আর একটা আমাদের পোলার অংশ, যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এটা হচ্ছে পোলার অংশ এবং এটা হচ্ছে অপোলার অংশ। আমরা জানি যে পোলার দ্রাবকে পোলার দ্রব দ্রবণীয় হয়, এবং অপোলার দ্রাবকে অপোলার দ্রব দ্রবণীয় হয়। যেমন দ্রাবক তেমন দ্রব হওয়া লাগবে। তুমি যদি পানির মধ্যে কেরোসিন তেল ঢেলে দাও, কখনোই কিন্তু তেল এবং পানি মিশবে না, কারণ পানি হচ্ছে একটা পোলার দ্রাবক, আর তেল হচ্ছে একটা অপোলার বা নন পোলার। তোমার মাথায় যদি সুইংগামের আঠা লাগে, তুমি যদি সারাদিন পানিতে ঘষাঘষি করো, কখনোই উঠবে না। কিন্তু একটু যদি সরিষার তেল দিয়ে একটু ঘষো, তাহলে দেখবা আঠা সহজে উঠে গেছে। কেন? কারণ আঠা হচ্ছে অপোলার, সরিষার তেলও অপোলার, সেজন্য খুব সহজেই উঠে যায়। আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে কাঁঠাল খাই, কাঁঠাল খাইতে গিয়ে মুখের মধ্যে আঠা লাগে। এখন তুমি যদি ওই আঠাটা তোলার জন্য সারাদিন পানিতে ঘষো, দেখবা ঠোঁট থেকে আঠা উঠতেছে না। কেন? কারণ আঠা হচ্ছে অপোলার, পানি হচ্ছে পোলার। তাহলে কি করতে হবে? সরিষার তেল দিতে হবে। কেন? কারণ সরিষার তেল অপোলার, আঠা অপোলার, খুব সহজেই উঠে যাবে। আমরা এই সাবানের যে 2টা অংশ, আমরা সাবানটাকে চিন্তা করি যে সাবানের 2টা অংশ, একটা হলো সাবানের মাথা এবং একটা হলো সাবানের লেজ। সাবানের মাথাটা হচ্ছে আমাদের অপোলার এবং লেজটা হচ্ছে পোলার। এখন মনে করো যে আমি একটা কাপড় পরিষ্কার করবো। ধরো যে আমি
এখানে একটা কাপড় দেই, ধরো যে একটা কাপড়, এই কাপড়ে ধরো কিছু পরিমাণে আমার ময়লা জমা হয়েছে, ধরো এখানে ময়লা জমা হয়েছে। আমি এখন এই কাপড়টা সাবান দিয়ে পরিষ্কার করবো। তো কাপড় সাবান দিয়ে পরিষ্কার করার আগে আমরা কি করি, কাপড়টাকে পানিতে ভিজাই, তারপরে তো সাবান ঘষি। তাহলে আমাদের এই কাপড়টা হচ্ছে একটা আর্দ্র, অর্থাৎ ভেজা। ভেজানোর পর আমরা কি করবো, সাবান ঘুরবো। তো যখন আমরা সাবানে কাপড়ে ঘুরবো, তখন এই সাবানের যেটা মাথা, যেটা কিনা আমাদের অপোলার বা নন পোলার, সে কাপড়ের মধ্যে এমন কারোর সঙ্গে বন্ধন করবে যেটা আমাদের অপোলার। তো আমাদের এই কাপড়ের যে ময়লা, এই ময়লাটা হচ্ছে গ্রিস জাতীয় পদার্থ, যেটা কিনা আমাদের অপোলার। তাহলে আমাদের এই সাবানের মাথা আমাদের কাপড়ের মধ্যে যে আমাদের অপোলার এই ময়লা তার সঙ্গে বন্ধন করবে, এবং আমাদের লেস এই বন্ধন করবে, যেটা কিনা পোলার অংশ। আমাদের কাপড়ের যে পানি আছে, আমাদের সাবানের লেজ বন্ধন করবে পানির সঙ্গে। এখন এই পানি এবং লেজের বন্ধনের ফলে সাবানের ফেনা তৈরি হয়, অর্থাৎ সাবানের ফেনা তৈরির জন্য সাবানের পোলার অংশ দায়ী। আমরা সাবান যখন কাপড়ে ঘুরবো, যখন ফেনা তৈরি হয়, এরপর আমরা কি করি, কাপড়টাকে কাচি। কাপড় কাচলে কি হয়, কাপড় কাচলে ফেনা বের হয়ে আসে। ফেনা বের হওয়া মানে তুমি যদি এখানে লেজ ধরে টান দাও, ফেনা বের হবে, একই সঙ্গে আমার মাথাটা এই ময়লাগুলিকে নিয়ে বের হয়ে যাবে। এভাবে সাবান কাপড়ের ময়লা পরিষ্কার করে। কিন্তু অনেক সময় দেখা যায় খরো পানিতে সাবান ভালোভাবে কাজ করে না। এর কারণ কি, এর কারণ হলো খরো পানিতে আগে থেকে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ লবণ পানির মধ্যে আগে থেকেই দ্রবণীয় থাকে। যেহেতু পানির মধ্যে আগে থেকে লবণ থাকে, তাই সাবানের নতুন আরেকটা আয়ন, পজিটিভ নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নটা ওই পানিতে ঠিক ভালোভাবে বন্ধন করতে পারে না, যার কারণে ফেনা কম তৈরি হয়। এবং ফেনা কম তৈরি হওয়ার কারণে আমাদের সাবানের অপচয় হয়, কিন্তু কাপড় কম পরিষ্কার হয়। অর্থাৎ আমরা বলবো যে খরো পানিতে এই জন্যই সাবান ভালোভাবে কাজ করে না, কারণ খরো পানিতে আগে থেকে লবণের আয়ন থাকে, যার কারণে সাবানের আয়ন ওই পানির সঙ্গে ভালো করে বন্ধন তৈরি করতে পারে না। ধন্যবাদ সবাইকে।